عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم. মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 153 নম্বর 154 নম্বর 155 নম্বর 156 নম্বর 157 নম্বর আয়াতে বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো মহান আল্লাহ তাআলার উপর সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ সবর অবলম্বনকারীদের সঙ্গে আছে। আর যারা আল্লাহর পথে নিহিত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা তো আসলে জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। এবং আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ভীতি, পরিস্থিতি, ক্ষুধা, অনাহার এবং অর্থ সম্পদ, জান ও আয় উপার্জনের লোকসান ঘটিয়ে পরীক্ষা করব। এমত অবস্থায় যারা সবর অবলম্বন করবে তাদেরকে সুসংবাদ দাও। যারা তাদের উপর কোনো মুসিবত আপতিত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে বিপুল অনুগ্রহ, রহমত, আর এরাই সঠিক পথের প্রতীক। আল্লাহ তাআলা আমাদেরকে এইসবের উপর আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের জুলাই আন্দোলনরত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে আলা মাকাম দান করেন এবং জান্নাতের আলা মাকাম দান করেন। আমিন। সকল জুলাই যোদ্ধাদের আহত হয়েছেন, আল্লাহ সকল জুলাই যোদ্ধাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত তয়্যিবা তমিলা আতা ফরমান। সবাই বলি আমিন। আমিন। এবং আমরা এখানে যারা আছি আমাদের সবাইকেও আল্লাহ ভালো এবং সুস্থ রাখুন, আর আমাদের নেতা হাসনাত আব্দুল্লাহ সাহেবকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজান ভাইকে ব্যারিস্টার মিজানুর রহমানকে আমরা ওনার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আসার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার মিজান বলছি, জয়েন্ট কনভেনর এনসিপি ইউকে অ্যালায়েন্স। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে সাদর সম্মাননা জানাচ্ছি। আপনাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সময় করে এসেছেন, অনেকে কাজকর্ম ফেলে এসেছেন। সেই জন্য আমি ইউকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আপনারা জানেন আজকে কেন আমরা একত্রিত হয়েছি, আমি বা কেন এসেছি। আমি মানচেস্টার থেকে এসেছি আজকে 4 দিন যাবত। আমি এসেছি আমার অফিস আদালত সবকিছু ফেলে রেখে, কাজকর্ম রেখে, ক্লায়েন্ট ফেলে রেখে
সবকিছু কমিটমেন্ট সাইডে রেখে শুধু বাংলাদেশকে ভালোবেসে এবং এই যে জুলাই যোদ্ধা জুলাইকে 24শে জুলাইকে ভালোবেসে সেই ধারণ করে আমি আজকে লন্ডনে এসেছি এই কয়েকটা দিন যাবত। আমি শুক্রবার দিন সকালবেলাতে পৌঁছি এবং হিথ্রো টার্মিনাল 4-এ আমি প্রথম সেখানে হাজির হই এবং আমি প্রথম আমাদের যে 24-এর যে যোদ্ধা জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি সাহেবকে আমি প্রথম সম্বর্ধনা জানাই এবং আমি ওখানে যে হাজির হই দেখি পরিস্থিতি কি রকম, দেখি না ওই যে ওখানে যে আপনারা শুনেছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রচলিত ছিল মিশন বাদাম বা যার যে পরিচালনা ছিল সেই সুশান্ত সাহেব। তো আমি যে একটা ভিডিও শর্ট ক্লিপ দিয়েছি যে না এখানে কোনো বাদাম পার্টি নেই, এখানে ওয়েলকাম পার্টি আছে, কথা সেটা না। আমি একজন জুলাই যোদ্ধা না সরি, আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে। আমার বাবা 71-এ মুক্তিযোদ্ধা ছিলেন, আমি 71-এ আমার মায়ের পেটে ছিলাম এবং আমাদের এরিয়াতে যখন বরিশাল, আমার আসল হলো বরিশাল 4 মেহেন্দিগঞ্জ। অত দোয়া করবেন ভবিষ্যতে আমি ওখান থেকে এমপি ইলেকশনও করতে পারি। থ্যাংক ইউ। তখন আমি আমার মার গর্বে ছিলাম। তো যখন হানাদার বাহিনী এসেছিল আমাদের এরিয়াতে, তো আমার নানা অত্র এরিয়ার চেয়ারম্যান ছিলেন, তারা পুরনো জমিদার ছিলেন এবং নানা বাড়িতে হানাটা হয়েছে। তখন আমার আম্মা এবং যারা আছেন সবাই সেফটির জন্য তারা সমস্ত গহীন জঙ্গলে চলে গেছেন। সেই জঙ্গলে পোকা মাকড়ের মধ্যে আমাকে কয়েকদিন আমার মা সেই জঙ্গলের মধ্যে থাকতে হয়েছে, বিশাল জঙ্গলে সবার এই হানাদার বাহিনী থেকে প্রোটেক্ট করার জন্য। তো তার অর্থাৎ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমি জন্মের সময় বা জন্মের আগে আমিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা মুক্তিযোদ্ধার সাথে জড়িত ছিলাম। তো এই বাংলাদেশে আমাদেরও অবদান আছে, এই বাংলাদেশ কারো একার না। আমার জানি আমার বাবা এই দেশে 1959 এসেছেন, 60 জনের ব্যবসার প্রতিষ্ঠানের মালিক ছিলেন, মহারানী গ্রুপের মালিক ছিলেন, যারা ওই 60 সালে 70 সালে খুব স্বনামধন্য একজন গ্রুপ ছিলেন, যার নাম্বার অফ রেস্টুরেন্ট ছিল, স্পাইস ব্যবসা ছিল। আমার আপা অনেক টাকা দিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় কন্ট্রিবিউট করেছেন। ম্যানচেস্টারে যারা ওই যে আপনার এই যে একটা নজির পেজ ছিল, সেই নজির সাহেবেরা সবাই মিলে খন্দকার আর কয়েকজনে মিলে অনেক টাকা দিয়েছেন এই মুক্তিযুদ্ধের সময় এবং তারা ম্যানচেস্টার থেকে জেনারেল গভর্নমেন্ট এমপি কে নিয়ে এই মুক্তিযোদ্ধার জন্য মাঠে নেমেছে। বিদেশে থেকে আমি বলি বাংলাদেশপন্থী প্রবাসী বাংলাদেশপন্থী যারা এই জুলাইকে ধারণ করেন, বেসিক্যালি যারা জুলাইয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে আমাদের একটু পেছনে যেতে হবে। মনে রাখতে হবে, আমি সব সময় বলি যারা শহীদ হয়ে গিয়েছেন, একটু আগে আমাদের ভাই বলে গেলেন যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলতে মানা করেছেন আল্লাহ, তারা শহীদ, তারা আল্লাহর কাছে অনেক ভালো আছেন। বাট আমার কনসার্ন হচ্ছে যারা আহত হয়ে বেঁচে আছে, আমরা কি পারি না তাদের কথা বারবার বলতে, সবাইকে রিমাইন্ড করতে যে তারা আসলে কিভাবে জীবনযাপন করছে। অ্যাজ এ লিগাল পারসন, অ্যাজ এ উইমেন অর মেম্বার অফ দ্য কমিউনিটি আমার আসলে খুব কষ্ট হয়। তাই আমি সবাইকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করব, প্লিজ আমরা বারবার বলি জুলাই যোদ্ধা যারা আহত হয়ে আছেন, মানবত জীবনযাপন করছেন বা যাদের কিছু দরকার, তাদের জন্য কি আমরা কিছু করতে পারি কিনা এনিওয়ে। সেকেন্ড, বীর শহীদ শরীফ ওসমান বিন হাদিস, আমরা আসলে তার বিচার চাই, কিন্তু আমরা কি একটু টায়ার্ড তার বিচার চাইতে গিয়ে? উই নো যে বিচার ব্যবস্থা হচ্ছে না, বাট ইফ ইউ কিপ কন্টিনিউইং টু সে উই ওয়ান্ট জাস্টিস, আমরা মনে হয় এই মেসেজটা সব জায়গায় পৌঁছে দিতে পারবো, আই বিলিভ। সো আপনাদের কি মনে হয় আমি জানি না, এটি আমার বলার ছিল। লাস্ট, আমাদের যারা নারী আছেন, নট বিকজ আই এম এ উইমেন, আমি একজন নারী বলে না, বাট বিকজ আমাদের নারীর যে পার্সেন্টেজ বাংলাদেশের পার্সপেক্টিভে মোর দ্যান 50%, আসলে তাদের জন্য কি আমরা কিছু করতে পারি? আই এম নট আস্কিং সমান অধিকার, আই এম আস্কিং establish of the empowerment of the women. আমরা যদি শিশু থেকে নারী, বয়স্ক নারীর অবস্থান দেখি, আজকে যারা এখানে আছেন প্রত্যেকের আই বিলিভ যে একটা প্রোফাইল আছে আপনাদের সোশ্যাল মিডিয়াতে। আজ হাসনাত আব্দুল্লাহ ইউকেতে পা দিয়েছে, কিন্তু রাস্তার টুকাইরা আজকেও তাকে এখানে চাচ্ছে। জোর করে কি তাকে এখানে প্রতিহত করা যায়? জোর করে কি কারো যোগ্যতাকে প্রতিহত করা যায়? তাহলে আমরা প্রমাণ করে দিব যে আমরাই ভবিষ্যৎ প্রজন্ম, আমরাই পারি ভবিষ্যৎকে নেতৃত্ব দিতে।
আমরাই পারি নতুন বাংলাদেশ গড়ে তুলতে। এবং এই গড়ে তুলতে গিয়ে আমাদের বিপ্লবের যে সম্মুখ সারির যোদ্ধারা হাসনাত ভাই, নাহিদ ভাই, আখতার ভাই সহ যারা যখন বিদেশের মাটিতে যেখানেই পা রাখবে আমরা তাদের সেফগার্ড হয়ে নিজেদের রক্ত জড়াবো, কিন্তু তাদের গায়ে ফুলের টুকাও লাগতে দিব না। ইনশাআল্লাহ আমরা আছি এখানে বিদেশের মাটিতে ডায়াসপোরার বিভিন্ন চ্যাপ্টারে আমাদের যারা সহযোদ্ধারা আছেন তারাও আমাদের মতো আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন। আমাদের ভবিষ্যৎ, আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের নেতৃত্ব, আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহকে আজকে আমরা এখানে সবাই সাদরে গ্রহণ করব। তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাবো। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত সুধী সমাবেশ এবং উপস্থিত কমিটির অন্যান্য ব্যক্তিগত, আজকের সবার প্রধান অতিথি উপস্থিত এখানে জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার জনাব হাসনাত আব্দুল্লাহ আমাদের মধ্যে চলে আসবেন। আমি আমাদের এজন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা জানি আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর জন্য এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের এনসিপি ইউকে অ্যালায়েন্স সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের হাসনাত আব্দুল্লাহকে সম্মানের সহিত ইউকেতে আমরা তার সফরটা বাস্তবায়ন করার জন্য। এবং আমরা দেখেছি পতিত সরকারের কিছু সন্ত্রাসীরা আমাদের বারবার যাচ্ছে আমাদের অ্যাটাক করার জন্য, আমরা সেটা প্রতিহত করি এবং আমরা জুলাইয়ের পরে যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম আমরা দেখেছি সেই পুরনো ব্যবস্থা আবার বাংলাদেশ চলে যাচ্ছে। যতদিন পর্যন্ত এই আমরা যে চাচ্ছি বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য সেটা যতদিন পূরণ হচ্ছে না শেষ পর্যন্ত আমরা এই যুদ্ধ চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ এনসিপি একদিন বাংলাদেশে সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। ইনকিলাব ইনকিলাব আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ বিশেষ করে সবাইকে এবং আমাদের সাক্ষর সবাইকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি একটা কথা বলতে চাই, সেই ছোটবেলা থেকেই আমরা বাংলাদেশের রাজনীতিতে দুইটা পার্ট দেখে আসছি, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। লং টাইম ধরে তারা তাদের এক্সট্রিমিজম বাংলাদেশে প্র্যাকটিস করে আসছে, যেটার কারণে আমরা যারা বাংলাদেশে ইউথ আছি, বাংলাদেশে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, তারা তাদের রাজনীতিটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না এবং যার ফলে মাঝখান থেকে কোনো শক্তি অনেক সময় ধরে অনেক দিন ধরে ট্রাই করেও মা বোনেরা আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা বন্ধুরা, আজকে আমরা এই সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি যে লন্ডনের মুখে এনসিপির মিটিং করতে আমরা পারি। ডেমনস্ট্রেশন দেন না কেন, কোনো কিছু আসবে যাবে না। আমরা বাংলাদেশ চাই। হাসনাত আব্দুল্লাহ ভাই এসেছে, হাসনাত আব্দুল্লাহ ভাই, পাটওয়ারু ভাই, নাহিদ ভাই সহ যারা বাংলাদেশে রক্ত ঝরিয়েছে, যাদের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, যে 1400 জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে আজকে বাংলাদেশে নতুন পরিবেশ সৃষ্টি করেছে। এবং আপনারা জানেন আজকে বাংলাদেশে মুক্ত মন নিয়ে কথা বলতে পারি আমরা। আজকের এই সভা থেকে উচ্চারিত হোক, আমি বলবো 11 দলে সিদ্ধান্ত নেন আগামীতে আন্দোলনের মাধ্যমে গণরায় বাস্তবায়ন করতে হবে। আন্দোলনের মাধ্যমে আমরা
আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী অভিবাদন জানিয়ে এবং আব্দুল হাসনাত ভাই শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ইনশাআল্লাহ আমাদের মঞ্চে এসে পৌঁছলেন, তার অপেক্ষায় আমরা রইলাম। সবাইকে সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনশাআল্লাহ আজকে আমাদের মেহমানের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। জুলাই আন্দোলনের অগ্রসরী জনাব হাসনাত আব্দুল্লাহ এমপির কাছ থেকে আমরা বক্তব্য শুনে আমরা করে যাবো। এটা আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি এবং আপনারাও এই ধৈর্য ইনশাআল্লাহ ধরে রাখবেন। আপনারা স্লোগান যদি এখানে বেশি দেন ফলটা অনেক ছোট হবে। তো আমরা এই নির্দিষ্ট একটা টাইম আমাদের প্রোগ্রাম মেহমান আপনার তখন স্লোগান দিতে শক্তি থাকতে হবে। তো আমরা এখন স্লোগান করি, আমরা স্লোগানটা দিব পরে ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে আমি রক্ত নদীর ঘূর্ণি উদ্ধার তরুণের বুকে বুলেটে বোমার খাসে কাহি দেশ, দিনে নামে ঘোর অন্ধকার, জন্মভূমিতে খুন খুন লাশ, জুলুম জখম অত্যাচার। মুগ্ধরা জানে পিপাসা ছিল, মুগ্ধরা জানে পিপাসা ছিল রুদ্ধ ক্ষুদ্র জনগণের, হাতের ভোটের প্রাণের কাজের গণতান্ত্রিক রূপায়ণের পিপাসা ছিল, শিক্ষা শান্তির পিপাসা ছিল, স্বাধীনতার। আরো অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, আমরা এখন দেখতেছি আমরা হাঁটি হাঁটি পাফা করে অনেক বড় পরিবার হয়েছি এবং এটা আরো সুন্দর হবে আমাদের আগামীতে। আজকে যে কথা না বললেই না, যে জুলাই নিয়ে আমাদের সবাইকে এখানে একত্রিত করেছে এবং আমরা একটা সুন্দর আগামীর সুন্দর এবং হচ্ছে যত যে গতানুগতিক ধারায় আমাদের বাংলাদেশ চলতেছিল সেটার ভিন্ন একটা রাজনীতি চাচ্ছিলাম। কিন্তু আমরা দেখি সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি এবং আমাদের বীর শেখ হাসনাত আব্দুল্লাহ সহ যারা আছেন ওনাদের মধ্যে একজন আমরা হাসনাত আব্দুল্লাহকে আজকে আমাদের সামনে পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এতদিন হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই, হাদি হত্যার বিচার হয় নাই, বাংলাদেশের যেই আইনের যেই প্রশাসনের যে দায়িত্ব ছিল এই বাংলাদেশকে একটা সুযোগ এসেছে সুন্দরভাবে বিনির্মাণ করার, সেটা ব্যস্ত যাচ্ছে। তো আমরা জুলাই আমাদেরকে যেহেতু সবাইকে একত্রিত করছে এবং আমরা এটা বিশ্বাস করি এবং মানি, আমরা জনগণ যদি একত্র থাকে তাহলে সবকিছু করা সম্ভব। তো আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবারও সবাই একসাথে হয়েছি। জনাব হাসনাত আব্দুল্লাহ আগমন উপলক্ষে আজকের এই শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব মাকসুদুল হক শাকুর, এখানে আরো আছেন আমাদের সম্মানিত সদস্য সচিব জনাব এম এ হিমেল, এখানে উপস্থিত রয়েছেন এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এনসিপি ইউকে অ্যালায়েন্সকে এ পর্যন্ত নিয়ে আসছেন, জনাব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এছাড়া এখানে উপস্থিত রয়েছেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়া মাধ্যম থেকে আগত সাংবাদিক কর্মীবৃন্দ ভাই বোনেরা এবং দূর দূরান্ত হতে আগত সকল ভাই বোনদের আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার মনে হয় বাংলাদেশে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের পাশাপাশি প্রবাসে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকেও রিকগনিশন দেওয়ার প্রয়োজন রয়েছে। কাজেই আমি এখানে যারা প্রবাসী অনেক প্রিয় মুখ আমার এখানে উপস্থিত, আপনাদের প্রতি আমার একটি আবেদন থাকবে, সেটি হচ্ছে প্রবাসে আপনারা জানেন 1971 এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের সময়ের আমাদের কয়েকজন অভিভাবক এখানে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বলতে চেয়েছিলাম না, ছোট ভাইয়ের কথা বলবো। আসলে আমাদের দেশটা খুব অবাকা দেশ। দুঃখ লাগে এই জন্য, ৭১ এবং ২৪ এই দুইটা যে বিপ্লব হলো আমাদের দেশে, দুইটার মধ্যে একটা মিল হলো, এই দুইটা বিপ্লব পরবর্তীতে যারা ক্ষমতা এসেছিল তাদের এই বিপ্লবে অবদান কম ছিল। ৭১ এমন হয়েছে, ২৪ ঠিক একই অবস্থা। দেখেন ৭১ যারা ক্ষমতা পেয়েছিল ৭২ সাল থেকে, তাদের মাঠ পর্যায়ে অবদান ছিল না, এবং ২৪ ঠিক এই সিচুয়েশন হয়েছে। আমি খুবই দুঃখিত, গতকাল ফ্যাসিলিটির সাথে আসলে ভোকাল এক্সচেঞ্জে আমাদের একটু হয়ে গেছে। আমি দুটো লাইন বলতে চাই। কোন অঞ্চল বৃক্ষের মতো ধারণ করে সবের শরীরে ভিতরের গভীরে লৌহ কণিকার ভিড়ে গভীর থেকে গভীরে, তবু আজ সূর্য হয়, আজ ভাব কেটে যায়, হয়তো দুর্ভাগ পেয়ে যাবে পরিষ্কার চোখের বাস্তব দৃষ্টিটা। আমি কথাগুলো বললাম, এই জাতির যেই সন্তানগুলো অচিন বৃক্ষের মতো পক্ষে সমস্ত বেদনা সমস্ত ব্যথা ধারণ করে ২৪ আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেই মানুষগুলোকে আপনারা দয়া করে ধরে যাবেন না। সেই মানুষগুলোকে এই ফ্যাসিস্টদের হাতে নির্যাতিত হতে দেবেন না। এই আমাদের, আমি এখন হ্যাঁ, আমাদের লাইফটাইমে বাংলাদেশে যদি কোনো পরিবর্তন এসে থাকে তাহলে এই তরুণ প্রজন্মের হাত ধরে আসবে। আপনারা কি সেটা বিশ্বাস করেন? এই পরিবর্তনটা কার হাত ধরে আসবে? এনসিপির হাত ধরে আসবে। জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। বুদ্ধিমত্তা সম্মানের রাজনীতি। আমি দেখতে পাচ্ছি সবাই ক্লান্ত হয়ে গিয়েছে, এখন বক্তব্য দীর্ঘায়িত করে সকলকে আরো বিরক্ত হতে চাচ্ছি না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি একজন ইঞ্জিনিয়ার আর এনসিপি ইউকে অ্যালায়েন্সের জয়েন্ট পলিসি অ্যান্ড লবিং সেক্রেটারি। এখানে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম, অনেকে জুলাই সম্পর্কে, হাদির বিচার সম্পর্কে সবকিছুই বলা হয়েছে, তাই আমি আর দীর্ঘ করবো না। তবে আমি একটা বিষয় বলবো, যে বিষয়টা এখনো কেউ বলেনি, নারীদের বিষয়ে যেহেতু নারীরাই বলবে, সো আমি বলতে চাচ্ছি জুলাইয়ের সময় পুরুষদের পাশাপাশি ফ্রন্টে অনেক নারী প্রতিনিধি ছিল। আমরা আমাদের এনসিপি ভাইদেরকে বলবো, আমাদের নারীদের শক্তি বাড়ানোর জন্য আমাদেরকে সুযোগ দিতে, আমাদেরকে সাইডে ফেলে না দিতে। অলরেডি ভাইয়েরা আমাদের অনেক সুযোগ দিয়েছে, তারা যদি আমাকে প্রপার মর্যাদা দেয়, আমাদের নারীদেরকে প্রপার মর্যাদা দেয়, তাহলে আমাদের নারী শক্তি আরো বৃদ্ধি পাবে। আমি আর বাড়াবো না, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে আসার জন্য। যারা আমাদের গত ৩-৪ দিন ধরে অনেক কষ্ট করতেছেন, তাদেরকে শুভেচ্ছা। আমি খুব ইচ্ছা ছিল তাই সামনে কিছু কথা তুলে ধরার জন্য, বাট আনফরচুনেটলি হচ্ছে না। বাট অসুবিধা নেই, ধৈর্য ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে এনসিপি ইউকে অ্যালায়েন্স খুবই পরিপাটি, খুবই অর্গানাইজড, খুবই শক্তিশালী একটা অ্যালায়েন্স। আমার রাজনীতিতে অত অভিজ্ঞতা নাই, এখানে সবকিছু বাইর করুন। এই সমস্ত অত্যাচার গুলো আর আমরা মেনে নিতে চাই না, আমরা একসাথে থাকতে চাই না। আপনি পার্লামেন্টে এই কথাটা আমাদের পক্ষ থেকে বোঝাবেন যে সিলেটিরা বৈষম্যের শিকার, এই ডিসক্রিমিনেশনটা অবসান হোক। আপনাকে
আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার নেক হায়াত এবং দীর্ঘজীবী কামনা করে প্রথমে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আসাদুল্লাহ আব্দুল্লাহ, তাকে আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখি, আজকে আমরা তাকে ফিজিক্যালি দেখছি, ভালো লাগছে। আমি যেহেতু উনি সাংসদ এবং সংসদের কাজ হচ্ছে ল মেকিং, ব্রিটেনের এমপিরা পার্লামেন্টে ল মেকিং করেন, কিন্তু বাংলাদেশের এমপিরা স্থানীয় উন্নয়ন নিয়ে তার বেশি বিজি থাকতে হয়, ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি। কিন্তু সাংসদদের কাজ হচ্ছে ল মেকিং। আজকে এই অনুষ্ঠানে হাসান আব্দুল্লাহকে আমি একটা অনুরোধ করব, সংসদে একটি আইন পাস করার জন্য বা আইন আনার জন্য, সেটি মিডিয়া রিলেটেড। আমরা বাংলাদেশে একটা বিষয় খুবই লক্ষ্য করি যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে ইনসিডেন্ট ঘটে কিংবা কোনো একটা অভিযোগ আসে, সাথে সাথে সেখানে মোবাইল নিয়ে ব্যক্তি কিংবা সাংবাদিকরা হাজির হন। হাসান আব্দুল্লাহকে লন্ডনে স্বাগত। এই যে বাইরে মিছিল হচ্ছে, দেশে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, কারণ হাসান আব্দুল্লাহ বাংলাদেশে অসম্ভবকে সম্ভব করেছে। যারা 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চেয়েছিল, যারা 17 বছরের ফ্যাসিবাদ কায়েম করেছিল, যারা দেশটাকে নিজের বাপের দেশ মনে করত, তাদেরকে দেশ ছাড়া করা কম বড় কথা না। সুতরাং হাসনাতদের শত্রু খারা বুঝতে হবে, তো হাসনাতদেরকে প্রোটেকশন দিতে হবে দেশে, দেশের বাইরে। আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে তাকে যেন আল্লাহ পাক দান করেন, লং লাইফ দেন। সমাজের শুধু মন্ডলী, আমরা 5ই আগস্টের পর বারবার বিভিন্ন মিডিয়ায় বলে আসছি, সময়ের কাজ সময় করতে হয়। আপনি 10টা 11টায় যদি উঠে বলেন আমি সেহরি খাবো, আপনি সেহরি খেতে পারবেন না। 5 তারিখের পরে বাংলাদেশে এমন কোনো জিনিস অসম্ভব ছিল না। বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাইছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা পালাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, একটা ধাক্কা দিলে রাষ্ট্রপতি পালাইছে। এখন আমরা পালাইতে তাকে সরাতে পারতেছি? পারছি না। 5ই আগস্ট না হলে যদি দেশে যেতে প্রাচীরের মতো সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নাহলে বাংলাদেশে কালো মেঘ অপেক্ষা করবে। আকর্ষণ হচ্ছেন আমাদের ছোট ভাই হাসান আব্দুল্লাহ, তার কাছ থেকে শুনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাসান আব্দুল্লাহ সুস্থতা কামনা করছি এবং দীর্ঘ জীবন, দীর্ঘ আয়ু কামনা করছি। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে এত সুন্দর মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। মধ্যমণি আজকের এই প্রোগ্রামে যারা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এসেছেন এবং দীর্ঘ 17 বছরের রাজনৈতিক সংগ্রামে যারা আমাদের সাথে ছিলেন এবং আগামী দিনেও যারা আমাদের সাথে আন্দোলনে থাকতে হবে, তাদের সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে বাহিরে একটু আপডেট দিয়ে শুরু। আমি শুধুমাত্র গেস্ট ছিলাম না, গেস্ট না, আমি হাসনাত আব্দুল্লাহ, আপনাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি, তার অত্যন্ত কাছের বড় ভাই, এবং তার সিকিউরিটি এবং আজকের এই প্রোগ্রামের সফলতা এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের সফলতার কন্টিনিউশনের দায়িত্ব আমার উপর ছিল, যেই কারণে আমরা নিচে তাদেরকে ডিফিট করে আমরা অনেক পরে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। ফেসিবাদের প্রেতাত্মারা নিচে এখনো রয়ে গিয়েছে। একটি ব্যর্থতার কথা দিয়ে শুরু করি। যেই সরকারটি আমাদের আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় এসেছিল, তারা আপনার আমার আমাদের সম্পদ চুরি করে তাদেরকে বিদেশে আসতে, স্পেশালি লন্ডনে আসতে সহযোগিতা করেছে গত ইন্টারিম সরকার। তারা টাকা পয়সা দিয়ে আজকে কিছু লোককে ভাড়া করে আজকে হাসনাত আব্দুল্লাহ এবং ফেসিবাদ বিরোধী শক্তির প্রোগ্রামকে বন্ধ করে দিতে চেয়েছে। আমরা শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধার কারণে আমরা সীমা লঙ্ঘন করিনি। আমরা পুলিশকে বলেছি উই মাস্ট প্রসিড।
আমরা এই প্রোগ্রাম সফল করবই। আমরা তাকে ডিফিট করেছে বাংলাদেশে, ডিফিট করেছে এখানে 17 বছর তারা এই এলাকা আসার সাহস করে নাই। আজকে ইন্টারিম সরকারের ব্যর্থতার কারণে জনগণের চুরি করার টাকায় তারা আজকে মস্তান পালছে, তারা সন্ত্রাসী ফুসকে চাঁদাবাজদেরকে পালছে, তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা তাদেরকে আজকে ডিফিট করেছি। উইল ডিফিট দেম পার্মানেন্টলি ইনশাআল্লাহ। একটি কথা বলতে চাই, আসলাম আব্দুল্লাহরা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের চূড়ান্ত সফলতা অর্জিত হয়নি। আন্দোলনের একটি প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আমরা চূড়ান্ত সফলতার দিকে আমাদের সকলে মিলে এগিয়ে যেতে হবে। নাজির ভাই এখানে আছেন। গত 17 বছর আমি নির্বাসিত ছিলাম। আমরা আওয়ামী লীগকে ডিফিট করেছি ডিপ্লোম্যাটিক ফিল্ডে, রাজপথে, কালচারালি, in all sectors we defeated Aওয়ামী লীগ in the UK. যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিলেন 2001 to 2006, তার অ্যাক্টিভিজমের মূল জায়গা ছিল লন্ডন। সে এখান থেকে তার ষড়যন্ত্র পরিচালিত করেছিল আমাদের 2001 to 2006 জোট সরকারের বিরুদ্ধে। আমরা যখন আন্তর্জাতিক ষড়যন্ত্রে আমাদের সরকারের পতন হয়েছিল, আমরা এই জায়গাকে বেছে দিয়েছিলাম। শহীদ কামরুজ্জামান আমাকে বলেছিলেন, আবু বকর, ইউ স্টে ইন লন্ডন এন্ড ডিফিট দেম। আমরা, আমাদের টাকা ছিল না, পয়সা ছিল না, জনগণের চুরির টাকা ছিল না। আল্লাহ পাকের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমরা আওয়ামী লীগকে সকল ফ্রন্টে ডিফিট করেছি। যারা 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 তাদের বন্ধু ছিল তাদেরকে আমরা বন্ধুতে পরিণত করেছি। তারা তাদের বিপক্ষে চলে গিয়েছে। দুঃখজনক হলে সত্য, আজকে আওয়ামী লীগ জনগণের চুরি করা টাকায় লন্ডনে আমাদের যারা ইন্টারন্যাশনাল ফ্রেন্ড তাদেরকে ফ্রেন্ড বানানোর চেষ্টা করছে। তারা ভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমরা হাসনাত আব্দুল্লাহকে মনে করাই দিতে চাই যে সরকারটি এখন ক্ষমতায়, যেটা নিয়ে আমি তার ব্যাপারে খুবই কনসার্ন, এই সরকারের পূর্ব সরকার, জাতীয়তাবাদী সরকার, জিয়া রহমান সরকারের একটি বড় মিস্টেক ছিল। উনি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তাদের নেতৃত্বেই, তাদের বর্তমান উত্তরসূরিরাই আজকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আপনারা কি তা হতে দিতে চান? আমাদের অসমাপ্ত বিপ্লবকে কি সমাপ্ত করতে চান? If it is yes, আমি বিপ্লবের পরে আমার কাজ অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন না, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য হাজার হাজার কোটি টাকা লন্ডন, ইউরোপ, জেনেভা এবং আমেরিকাতে সরানো ছিটানো হচ্ছে। আমাদেরকে রাত দিন কাজ করতে হচ্ছে। আপনাদেরকে সকলকে নিয়ে আবার আমরা 10 ডাউনিং স্ট্রিটে যাব, আমরা আবার ওয়েস্টমিনিস্টারে যাব, আবার আমরা রাজপথে আসব। আমরা ফেসিবাদের তাদেরকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ। হাসান আব্দুল্লাহর উদ্দেশ্যে বলতে চাই, যে বিপ্লব তারা করেছেন, যারা বিপ্লব করে এক পর্যায়ে তারা ষড়যন্ত্রের শিকার হয়। বাংলাদেশে যে সরকারটি ক্ষমতায় এসেছে তারা শুধু জনগণের ভোটে আসে না, এসেছে কি তারা পার্শ্ববর্তী রিজনাল একটি পাওয়ারের সমর্থনে তারা ক্ষমতায় এসেছে। ওই শক্তিটি ক্রেজি হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। আওয়ামী লীগের চেয়ে 10 গুণ বেশি তারা কাজ করছে। তাদের বাংলাদেশি লোকাল এজেন্টদেরকে ব্যবহার করছে, ব্রিটেন, ইউরোপের ইন্টারন্যাশনাল এজেন্টদেরকে ব্যবহার করছে। হাসনাত আব্দুল্লাহদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, আরো অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যদি সকালে ইউনাইটেড থাকি, সচেতন থাকি, সজাগ থাকি, দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হই, দেশ বিরোধী দালাল শক্তি পরাজিত হবে, বাংলাদেশ মুক্তি পাবে। বিপ্লব বিপ্লব এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Of course, there comes a moment in the life of every generation when the history whispers a question to its conscience.
Will you merely witness the future or will you shape it? That question was asked to Hasnat Abdullah, Sadiq Khan and his generations. They have answered the call of the history. They sacrificed their lives, they gave blood, and they refused to accept that the power and the destiny of a nation belong only to the powerful and privileged. They made sure they built the future of Bangladesh. You are here not merely as the inhabitants of history, but as the custodians of tomorrow. Don't let them down. Don't let the generation of Hasnat Abdullah Sadiq Kayam down. Build the nation together for prosperity, for equal opportunity for each and every citizen of Bangladesh, regardless of their race, religion, ethnicity, and gender. Remember, no one is too young to lead. No one is too old to matter. No voice is too small to alter the destiny of a nation. I wish you all best of luck. I welcome formally Sadiq Khan and Hasnat Abdullah to this great city of the United Kingdom, London. I wish you all best of luck. Thank you so much. As I said earlier, I do apologize. গতকালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমি লস্ট মাই ভয়েস এনিওয়ে, কথার যুদ্ধ ছিল। সো থ্যাংক ইউ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের জন্য ওয়েট করেছেন এবং আমাদের প্রধান অতিথি এবং আমাদের ভাই রাজপথের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্য আপনারা অপেক্ষা করেছেন। ইতিহাসে কিছু মোমেন্ট আসে আসলে, যে মোমেন্ট পরিবর্তন নিয়ে আসে জাতির, নেশন এবং পরবর্তী প্রজন্মের। বাংলাদেশ বিগত 15 বছর 4 মাসে গণতন্ত্র ছিল লুণ্ঠিত, ফ্যাসিবাদী কায়দায় সমস্ত কিছু শাসন হয়েছে। আপনারা জানেন একটা ফ্যাসিবাদী ব্যবস্থা আমাদের মাথার উপর চেপে বসেছিল, রাইট? আমরা ভেবেছিলাম বাংলাদেশে হয়তোবা কখনো ডেমোক্রেটিক ট্রানজিশন ফিরে আসবে না, একমাত্র ওই ফ্যাসিবাদ যদি মৃত্যুবরণ করে তাহলেই হয়তো কেবলমাত্র বাংলাদেশ মুক্তি পেতে পারে। সেই মুহূর্ত থেকে বাংলাদেশের মানুষের, তরুণ প্রজন্মের, আমাদের পরবর্তী প্রজন্মের জেন জির পক্ষে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, ডেমোক্রেসিকে রিস্টোর করার জন্য একদল তরুণ তাদের প্রাণের বিনিময়ে তাদের ফিউচার ভুলে পরবর্তীতে তারা বাঁচবে নাকি মরবে সেই চিন্তা বাদ দিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। আপনারা জানেন যে বাংলাদেশের সিদ্ধান্ত হতো ভারত থেকে, সেই ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশকে মুক্ত করার জন্য ফরমার ইনিশিয়েটিভ নয়, সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের শক্তি এবং হাসনাত, নাহিদ, সার্জিস সহ আমাদের একাধিক সহযোদ্ধার সম্মিলিত প্রচেষ্টা। বাংলাদেশের মানুষ, গণতান্ত্রিক সিভিক সিটিজেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে বাংলাদেশ পেয়েছে হাসিনা মুক্ত একটা বাংলাদেশ। আপনাদের প্রতিদিন সকালে উঠে এখন আর শেখ মুজিবের গল্প শোনা লাগে না। আমাদের বাংলাদেশ অবশ্যই পরিবর্তন আসবে। যারাই ফ্যাসিবাদ হতে যাবে, হাসনাত, সার্জিস, নাহিদের মতো আমরা গর্জে উঠব। যারা আজকে প্রবাসের বুকে হাসনাত আব্দুল্লাহ ভাইকে ওয়েলকাম জানানোর জন্য আসছেন, let's we celebrate. We made a huge contribution to that revolution. অ্যালায়েন্সের নিবেদিত প্রাণ নেতৃবৃন্দ, গুলি ঢুকেছে আমার শহীদ ভাইয়ের বুকে, আর জুলাই ঢুকেছে আমাদের বুকে। এনসিপিইউকে অ্যালায়েন্সের জন্ম এই জুলাইয়ের স্পিরিট থেকে, আমাদের ছাই থেকে জেগে উঠেছে স্ফূর্তিরোধ, আমাদের স্মৃতি থেকে জন্ম নিয়েছে অঙ্গীকার, শহীদদের ঋণের বুকে নিয়ে আমাদের এগিয়ে চলছে ন্যায়, মর্যাদা, গণ আমানতের অধিকারের পথে। আজ আমরা গর্বের সাথে বলতে চাই, আমাদের যাত্রা শুধু কয়েকটি শহরে সীমাবদ্ধ নেই। এই ইউকের মাঝে আমরা পৌঁছে গেছি যুক্তরাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমি বলতে চাই, স্কটল্যান্ডের মূল ভূখণ্ড থেকে শত শত মাইল দূরে অকনি আইল্যান্ডেও আমাদের একজন মেম্বার আছে, 700 মাইল দূরে। আজ আমাদের সদস্যরা যুক্তরাজ্যের প্রায় প্রতিটি শহরে ছড়িয়ে আছে। এই অর্জন কোনো ব্যক্তির নয়, এটি আমাদের সকলের
সকলের পরিশ্রম, ত্যাগ এবং ভালোবাসার ফল। বন্ধুগণ, প্রবাসী ভোট ছিল দীর্ঘদিনের এক ন্যায্য দাবি। এটি ছিল প্রবাসী বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমরা গর্বের সাথে বলতে পারি, এনসিপি এই দাবিকে পূর্ণরূপ দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিবেদিত প্রাণ। যুক্তরাজ্যের 70টির বেশি আমরা সিটিতে আমাদের স্বেচ্ছাসেবক আমাদের সাথে কাজ করে গেছে নিরলস। রাত্রে 3টার সময়ও আমাদের কর্মীরা মানুষকে ভোট রেজিস্ট্রেশন করিয়েছে এবং আমরা ইউকে দ্বৈত ন্যাশনাল কান্ট্রির মধ্যে প্রথম হয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কর্মীরাই আমাদের শক্তি, আমাদের কর্মীরা আমাদের গর্ব, আমাদের কর্মীরাই আমাদের প্রাণ। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। আপনাদেরকে নিয়ে একসাথে ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে এখান থেকে প্রবাস থেকে দেশের জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তারা এখনো পলায় যায় না, তারা এয়ারপোর্টে হেরেছে, তারা অক্সফোর্ডে হেরেছে এবং আজকে আলহামদুলিল্লাহ তারা হেরেছে। কন্টিনিউয়াসলি এটা আমাদের একটা মেইনটেইন করতে হবে, যেটা আবু বকর ভাই এবং অনেকে বলে দিয়েছেন। এবং আমি একটা জিনিস বলবো, শুধু হাসনাত আব্দুল্লাহকে ইভেন্টে এসে দেখে বা অনলাইনে হেল্প করলে হবে না। আপনারা জানেন আওয়ামী লীগ যে ফোর্স, তারা কিভাবে আপনাদের সন্তানদের, আপনাদের ভাইদের, আপনাদের পরিবারের উপর অত্যাচার চালিয়েছে। 1400 মানুষকে হত্যা করেছে, আমার ভাইদের, আমার বোনদের, আমাদের পরিবারদের। সেটা যাতে আবার ফেরত না আসে, সেজন্য হাসনাত আব্দুল্লাহদের, এনসিপি কে এবং নাহিদ ইসলামকে, সার্জিসকে, আমাদের যে নতুন জেনারেশন যারা রাজনীতিতে এসেছি, তাদের সবার হাতকে শক্তিশালী করতে হবে। উইদাউট ফার্দার অ্যাডিউ, আই পাস অন টু হাসনাত আব্দুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। ইনকিলাব জিন্দাবাদ। Camera, sit down, all camera, sit down, please. এই দিনটা আমি ডেডিকেট করছি বিভিন্ন লীগ আছে, ওরা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লীগদেরকে এই দিনটা আমি ডেডিকেট করছি। আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। আমি আজকে আসছি 4 দিন হয়েছে, তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আমার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাতটা কিছুই পাওয়া যায় না, আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক আপা আছে, আন্টি আছে, তাইলে আসলে ভাতের কষ্টটা আমি কেন পাইছি এটা আসলে আমি জানি না। এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকে আছেন যারা এনসিপির না, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে দেখতে এসেছেন, এখানে অনেকে আছেন প্রত্যেকটা মানুষ এখানে এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত, পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে। আসলে অনেকেই বলে যে আওয়ামী লীগ তো আসলে রাজনৈতিক দল, এটাকে আসলে গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে আর রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটা পিপল ডিসাইড করেছে 5 আগস্ট, যখন সেটা জনসমর্থন হারিয়েছে সেই কারণে
এই দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একই সাথে সাথে ইমাম সাহেব যদি এই দল দেশকে ভালোবাসতো তাহলে এই দল কখনোই নিজের দেশের মানুষকে গুলি করে হত্যা করতো না। আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন শিশু, কিশোর, বৃদ্ধ, কৃষক, ছাত্র, মাদ্রাসা ছাত্র, কলেজের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখানে হচ্ছে হিন্দু, মুসলমান, ধনী, গরিব, মা, বাবা, এখানে প্রত্যেকটা হিন্দু, মুসলমান সব প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত হয়েছিল ওই আন্দোলনে। এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল যাদের চাকরির কোনো প্রয়োজন নাই। এই যে আপনারা যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনারা যারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, আপনারা চাকরির জন্য অংশগ্রহণ করেছিলেন? আপনাদের কি কোনো চাকরির দরকার হয়েছিল? আপনাদের আমি অনেককেই দেখেছি যাদের বাংলাদেশে কখনোই কোনো কাজে না গেলেও চলবে, কোনোদিন যাওয়ার হয়তো কোনো প্রয়োজন নাই, কিন্তু স্টিল বাংলাদেশকে আপনারা হৃদয়ে ধারণ করেন। বাংলাদেশ থেকে হৃদয়ে ধারণ করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই আন্দোলনে সংযোগ ঘটেছে এবং তারা বিভিন্নভাবে তাদের জায়গা থেকে অংশগ্রহণের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন যারা বাংলাদেশে একটা দিল্লি থেকে পরিচালিত একটা দলের প্রধান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি এই ডায়াসপোরা কমিউনিটি, আপনারা যারা আছেন ইংল্যান্ডের, ইউকে কমিউনিটি, আপনাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাই। গত জুলাইয়ে আপনারা আন্দোলনে বিভিন্ন মাধ্যমে, এটা রেমিটেন্স শাটডাউন প্রক্রিয়া হোক, সেটা হচ্ছে নিজেরা রাস্তায় ডেমনস্ট্রেশন করার মধ্য দিয়ে হোক, অনলাইন জনসমর্থন উৎপাদনের মধ্য দিয়ে হোক, এবং দীর্ঘ শুধুমাত্র জুলাইয়ে না, একদম 2009 সাল পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে আপনারা গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের গণমানুষের পক্ষে বিভিন্নভাবে আপনারা সমর্থন উৎপাদন করেছেন। সেজন্য দলমত নির্বিশেষে আমি আপনাদেরকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ইউকে বাংলাদেশের আপনারা যারা আছেন, ইউকেতে যারা থাকেন, আজকে যখন আমি লাস্ট 5 দিন 4 দিন এখানে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানে কোনো মানুষ আমার কাছে এটা চায় নাই যে তার কোনো একটা পোস্টিং লাগবে, কোনো একটা প্রমোশন লাগবে, কেউ আমাকে এসে বলে নাই যে একটা চাকরি লাগবে, বা আমি এখানে ইনভেস্ট করতে চাই, আমাকে একটা সরকারি একটা তদবির লাগবে, আমাকে কেউ কোথাও বলে নাই। একই সাথে সাথে আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি, জোর করে আমরা টাকা দিতে পারি না। এমন না যে উনি আগে থেকে প্রস্তুত ছিল, বিষয়টা এমন না, যে মানুষের যে আতিথেয়তা আমরা পেয়েছি সেই জায়গা থেকে, কিন্তু মানুষের কিছু আমাদের কাছে চাওয়া এবং প্রত্যাশা ছিল। প্রত্যেকটা মানুষ সবাই বলে যে ভাই আমরা এত কষ্ট করি এখানে, আমরা দেশ থেকে কিছু আনি না, আমরা এই যে এখানে আমরা হচ্ছে পরিশ্রম করে যেই 2-4 পয়সা আমরা বিদেশে দেশে পাঠাই, দেশের অর্থনীতির চাকাটা যেন সচল হয় সেটার জন্য সবসময় আমরা সচল থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যখন এয়ারপোর্টে যাই সেই জায়গা থেকে হচ্ছে আমাদের দুর্গতি শুরু হয়। এয়ারপোর্টে যাওয়ার পরপরই মনে হয় যে আমরা এই দেশের মানুষ না, আমাদের দিকে এমন ভাবে তাকানো হয়, আমাদের কেমন ভাবে ট্রিট করা হয়, আমরা মনে হয় যে আমরা দেশের জন্য একটা বোঝা। এটা আমাদের এক দীর্ঘ সময়ের একটা বাস্তবতা, আমাদের এটা রাষ্ট্রীয় দুর্বলতা এবং আমাদের কাঠামোগত একটা দুর্বলতা, যে আমরা এখনো পর্যন্ত, আমি যখন হিথ্রো বিমানবন্দর দিয়ে আসলাম সেখানে আসলে আসার পরে সেখানে জাস্ট 2টা গেট ছিল। একটা গেট ছিল যে এখানে কারা ইউরোপিয়ান পাসপোর্ট শুধুমাত্র হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে, আর এটা হচ্ছে নন ইউরোপিয়ান পাসপোর্ট যারা হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে। অথচ আপনি বাংলাদেশে যান, আপনি গিয়ে দেখবেন ভিআইপি, সিআইপি, এইপি, এইপি, সাধারণ, এটা সেটা। অথচ দেখেন এই ভিআইপি মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে দেশ থেকে বিদেশে টাকা পাচার করে। যারা টাকা পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে এবং এই যে দীর্ঘ সময় লুট করে এখন বিদেশে টাকা পাচার করে, এই লুটের টাকা গতকাল হচ্ছে দুবাই একজনকে ধরেছে, এই তাদেরকে হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিআইপি মর্যাদা দিয়ে দেখা যায় তারাই হচ্ছে কখনোই সাধারণ মানুষের দুর্ভোগটা বোঝার চেষ্টা করে না। তো সেই জায়গা থেকে আপনারা যেটা বলেছেন, আমিও দেখেছি, যেমন আসলে কি কাঠামোটা এমন, আমি 2026-এর ফেব্রুয়ারির আগে এক ধরনের রাষ্ট্রীয় এক ধরনের একটা পরিচয় ছিল, তারপর একটা পরিচয় বর্তমানে আমি হোল্ড করি। এই কাঠামোটা এমন একটা কাঠামো যেখানে আপনাকে আসলে সার হইতে বাধ্য করবে। আপনি গাড়ি থেকে নামার আগে 3 জন এসে গাড়ির দরজাটা খুলবে, এবং আপনি যদি কোনো ক্রমে গাড়ির দরজাটা নিজে খুলেন, আপনার অধীনস্থ যারা তারা আপনাকে এমন একটা সেন্স দিবে যে আপনি বিশাল এক অপরাধ করে ফেলেছেন, এবং 2টা বাক্য বললে অন্তত 12 বার স্যার বলবেন, যে স্যার স্যার জি স্যার 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 স্যার, মানে দ্যাট কাইন্ড অফ সেন্স উইল বি গিভেন, যে আপনি
15 দিন না যাইতেই হচ্ছে আপনি এটা ফিল করবেন যে আপনি মানে আমরা বলি না যে আমরা সবাই ইকুয়াল, কিন্তু ওই সময় একটু পরে মনে হবে, কিছুদিন পরে মনে হবে আমরা মোর ইকুয়াল। কারণ রাষ্ট্র তো আমাকে কিছু সুবিধা দেয়, আমার অধীনস্থ কিছুটা আসলে আমাকে ভিআইপি হইতে বাধ্য করে। এয়ারপোর্টে আসার সাথে সাথে আমার লাগেজটা, আমি আগে যখন মানে ডোমেস্টিক ফ্লাইটে যখন যাইতাম তখন হচ্ছে আমি কখনোই আই নেভার ইউজ ভিআইপি গেট অর এনিথিং। আমি যখন গত এই ইংল্যান্ডে আসার পথে নামার সাথে সাথে দুইজন এসে লাগেজটা টাইম এনে স্যার আপনার তো 2 ঘন্টা আছে এই রুমে বসে এখানে কফি এটা সেটা, এবং কোনো হ্যাসেলই বুঝি নাই। আর এর আগে যখন যাইতাম 6-7 বার যখন বিভিন্ন ডোমেস্টিক জায়গায় গিয়েছি, ওখানে লাইন ধরতে হয়েছে, জুতা খুলতে হয়েছে, এবং আমাদের হয়তো জুতা খোলা লাগে না, কিন্তু আমরা যখন দেখতাম মানুষ জুতা খুলতে হয় মনে হয় যে একটা ডাকাত বা চোর দেশ থেকে অনেকটা মানে 8-10 বছর পরে যদি বিদেশে যায় প্রিয়জনদের জন্য কিছু একটা নিয়ে যায়, এগুলা কেটে কেটে হচ্ছে এয়ারপোর্টে রেখে দেওয়া হয়। একটা তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে তাকে ট্রিট করা হয়। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আসাদুল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত ইয়ার জায়গা থেকে পরিবর্তন তো শুরু করতে হয় কোন না কোন একটা জায়গা থেকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে লাস্ট এইখানে আসার পথে ভিআইপি ব্যবহার করেছি এবং এটাই শেষবার। আমরা সবার জন্য ইকুয়াল সার্ভিস এনশিওর করতে পারছি না, ততদিন পর্যন্ত সবার জন্য ইকুয়াল সার্ভিস ইকুয়াল ট্রিটমেন্ট আমরা এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত এই ভিআইপি সার্ভিস আমি ব্যক্তিগতভাবে পরিহার করলাম। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করব না। একই সাথে সাথে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সংসদে হোক এবং পলিসি মেকিং এ হোক, সব জায়গায় চেষ্টা করব প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে, বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটি রয়েছে, তাদের যেন কোনোভাবেই আপনার হচ্ছে এই এয়ারপোর্টে হয়রানি যেন বন্ধ করা হয়। একই সাথে সাথে সিলেটের এয়ারপোর্টকে যেন আধুনিকায়ন করা হয় এবং ঢাকা যে আপনারা সরাসরি যে যোগাযোগের বিষয়টা বলেন সেটার কারিগরি অথবা হচ্ছে সেটা সমীক্ষা নিশ্চিত করবে, সেটাকে আমি জেনে আসলে কথা বলতে হবে। আমি জাস্ট পলিটিক্যালি বলে গেলাম যে এটা ওকে ফাইন, আমি গিয়া আই এম নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, যে বলে দিলাম সেটা হবে না। আমাকে আগে এই জিনিসটা বুঝতে হবে, বোঝার পরে সেই বিষয়ে তবে আমি আমার জায়গা থেকে সেই বিষয়ে কথা বলবো, যাতে করে আপনার দুর্ভোগ যেন লাঘব হয়। প্রিয় ডায়াসপোরা কমিউনিটি, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দেশটা আমাদের একটা ডক্টর কামাল হোসেনকে আপনারা নিশ্চয়ই চিনেন। ডক্টর কামাল হোসেন যখন দেশে যান, উনি ঢাকা থেকে নির্বাচন করেন একটা আসনে, কথিত আছে, আমি নিশ্চিত নয় বা এটা একদম প্রাইমারি সোর্স নয়, কথিত একটা গল্প, এটা রাজনৈতিক পরিসরে এটা প্রচলিত গল্প। ডক্টর কামাল হোসেনের বিরোধী প্রার্থী যিনি ছিলেন, উনি এক নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন, উনি কিসের ডাক্তার, একটা ফার্মেসিও নাই। ডাক্তার কামাল হোসেনকে বলতেছেন উনি কিসের ডাক্তার, একটা ফার্মেসিও নাই। তো আসলেই তো উনি ডক্টর কামাল হোসেন, উনি একটা ফার্মেসি নাই, কোনোদিন চেম্বার করে নাই, তো এটা সত্য কথা, উনি মিথ্যা বলে নাই। তো উনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি এই ধরনের মন্তব্য করেছেন, উনি কিন্তু নির্বাচনে জিতেছেন, কামাল হোসেন নির্বাচনে জিতে নাই। এটা হচ্ছে যিনি হোক আমি জানি না। তো সেই জায়গা থেকে আমরা চাই ডায়াসপোরা কমিউনিটিকে আমরা এইভাবে দেখতে চাই না যে আমাদের পার্টির ফান্ড লাগবে, তাদের সাথে আমরা এই কারণে একটা ভালো সম্পর্ক রাখছি, আমরা যে ভাই আমাদের জন্য টাকা পাঠান, এইটা শুধুমাত্র ডায়াসপোরা কমিউনিটিকে রাজনৈতিক দলগুলো মূলত হচ্ছে আপনার একটা মানি সোর্সিং এর একটা মিনস হিসেবেই তারা মূলত ট্রিট করে, এটা হচ্ছে প্রাইমারি উদ্দেশ্য। আমরা এনসিপি সেই জায়গা থেকে আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, আমরা বাংলাদেশে আপনি এনসিপি কে পছন্দ করেন বা না করেন, আপনি যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশ হন, সেটা আমরা চাই। আমরা চাই আপনারা বাংলাদেশে মিনিংফুল, আমরা চাই বাংলাদেশে আপনাদের মিনিংফুল এনগেজমেন্ট হোক, সেটা ইন্টেলেকচুয়াল এনগেজমেন্ট হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ এনগেজমেন্ট হোক, ফাইন্যান্সিয়াল এনগেজমেন্ট হোক, অথবা সেটা পলিটিক্যাল এনগেজমেন্ট হোক। এটা কোনো অর্নামেন্টাল এনগেজমেন্ট না, এটা যেন একটা মিনিংফুল এনগেজমেন্ট হয়, যাতে করে এই দেশে পড়াশোনা করে ইন্টেলেকচুয়ালি সফিস্টিকেটেড হওয়ার পরে আমরা যেন বাংলাদেশে মিনিংফুল কন্ট্রিবিউশন আমরা করতে পারি। সেজন্য আমরা এনসিপি থেকে ডায়াসপোরা কমিউনিটির কাজ করার ক্ষেত্রটাকে আমরা অনেক প্রশস্ত করেছি, পলিসি থেকে শুরু করে পলিটিক্যাল আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমাদের ডায়াসপোরা কমিউনিটির এনগেজমেন্টটা আমাদের এখানে আমরা রেখেছি। তো প্রিয় ইউকে কমিউনিটিতে আপনারা যারা আছেন আজকে এখানে উপস্থিত হয়েছেন, দেখেন আমাদের রাজনৈতিক বয়স হয়েছে মাত্র 1 বছর, এটা হচ্ছে জুন মাস,
1 বছর 4 মাস, 12 মাস আর 4 মাস হতো কত মাস? 16 মাস। 16 মাসের একটা বাচ্চা আব্বা বলেও ডাক দেয় না। এই, দেখা না। আমার এক 8 মাসের বাচ্চা আছে, দিতে পারে, দিতে পারে। তাহলে দেখেন, আমি আপনাদের বিষয়টা বুঝি। মানুষ যখন আমাকে গালাগালি করে, 55 বছরের না পাওয়ার ক্ষোভ থেকে আমাদের কাছে তাদের প্রত্যাশাটা অনেক বেশি বলে আমাকে গালাগালি করে, এটা আমরা বুঝি। আমরা আপনাদের এই প্রত্যাশাটাকে আমরা ধারণ করি। আপনি এনসিপি কে সমর্থন করেন বা না করেন, আপনি যদি বাংলাদেশটাকে সমর্থন করেন, বাংলাদেশের ইনস্টিটিউশনস গুলোর পরিবর্তন চান, আপনি যদি চান বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হোক, আপনি যদি চান বাংলাদেশে এমন একটা নির্বাচন কমিশন হোক, এমন একটা নির্বাচনী ব্যবস্থা হোক যাতে আপনি যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবেন, বাংলাদেশে এমন একটা ব্যুরোক্রেসি, একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি হোক যেখানে নাম এবং পরিচয়ে আপনার মানুষকে ট্রিট করবে না, বরং ট্রিট করবে একজন সভাপ্রার্থী হিসেবে, তাহলে আমরা চাই আপনারা এনসিপি কে আপনাদের পরামর্শ দিয়ে আপনারা সহায়তা করবেন, ইন্টেলেকচুয়াল সাপোর্ট আপনারা দিবেন। কারণ আমাদের ভুল থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, আমাদের ত্রুটি থাকবে, কিন্তু আমরা চাই, আমার বয়স 28, আমার যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, আমাদের নাহিদ ইসলাম সমবয়সী, আসিফ মাহমুদ এখান থেকে লাভ দিলে কত নিচে যাইব?